নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাতবাহন বংশ বা সাতবাহন সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য যখন পতনের মুখে, তখন দাক্ষিণাত্যে যে কয়েকটি নতুন রাজবংশের উদ্ভব হয়েছিল, সাতবাহন বংশ ছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আজকে সাতবাহন বংশের আলোচনার প্রথম পর্ব। চলুন শুরু করা যাক। সাতবাহন বংশ সম্পর্কে জানতে তথ্যাদি। সাতবাহনদের সম্পর্কে এ পর্যন্ত খুব সামান্যই অনুশাসন লিপি পাওয়া গেছে। সেগুলিতে বিস্তৃত বিবরণও পাওয়া যায়নি। পূর্ব দাক্ষিণাত্যে 17টি এবং পশ্চিম দাক্ষিণাত্যে 19টি অনুশাসন লিপি আবিষ্কৃত হয়েছে। পশ্চিম দাক্ষিণাত্য থেকে কিছু মুদ্রাও পাওয়া যায়। শিলালিপিগুলির মধ্যে নায়নিকার নানাঘাট শিলালিপি এবং গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। গুণাঢ্য রচিত বৃহৎ কথা থেকেও সাতবাহনদের সম্বন্ধে কিছু বিবরণ পাওয়া যায়। বংশ পরিচয়। সাতবাহনদের বংশ পরিচয় সম্পর্কে মতভেদ আছে। পুরাণে এই রাজবংশকে অন্ধ্র বংশ বলে অভিহিত করা হয়েছে, কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ এদের অন্ধ্র বংশ উদ্ভূত বলে মনে করেন না। সম্ভবত সাতবাহনরা ব্রাহ্মণ ছিলেন এবং এদের মধ্যে অনার্যদের রক্তের সংমিশ্রণ ঘটেছিল। শিলালিপিতে এরা নিজেদেরকে সাতবাহন বলেই বর্ণনা করেছেন, অন্ধ্র বলে নয়। এদের প্রাচীন সাহিত্যগুলি মধ্য ভারত এবং উত্তর দাক্ষিণাত্যেই আবিষ্কৃত হয়েছে। তেলেগু বা অন্ধ্র দেশে তাদের কোনো নিদর্শন পাওয়া যায়নি। আধুনিক ঐতিহাসিকদের মতে পরবর্তীকালে সাতবাহনদের আধিপত্য যখন কৃষ্ণা নদীর মোহনায় সীমাবদ্ধ হয়ে পড়ে, সেই সময় থেকেই সাতবাহনরা অন্ধ্র নামে পরিচিতি লাভ করেন। হাতিগুম্ফা বা হস্তিগুম্ফা শিলালিপি। খারবেলের হস্তিগুম্ফা শিলালিপি ভারত ইতিহাস রচনার একটি অমূল্য উপাদান। মৌর্য পূর্বযুগের সময়ানুক্রমিক বা ক্রোনোলজি এবং জৈন ধর্মের ইতিহাস সম্পর্কে এই শিলালিপির গুরুত্ব অস্বীকার করা যায় না। 450 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতের বংশানুক্রমিকের সুস্পষ্ট পরিচয় এই শিলালিপিতে পাওয়া যায়। এর থেকে জানা যায় যে মহাবীরের দেহত্যাগের 100 বছরের মধ্যে জৈন ধর্ম উড়িষ্যায় রাষ্ট্রীয় ধর্মে পরিণতি লাভ করেছিল। 450 খ্রিস্টপূর্বাব্দে বিহার ও উড়িষ্যার রাজনৈতিক ঐক্যের ঐতিহাসিক প্রমাণ এতে পাওয়া যায়। উড়িষ্যার সামাজিক চিত্রও এই শিলালিপি থেকে পাওয়া যায়। পুরাণে বর্ণিত অন্ধ্র দেশের তৃতীয় রাজা প্রথম সাতকর্ণীর সম্পর্কেও এতে উল্লেখ রয়েছে। সাতবাহনদের শাসনকাল সম্পর্কে মতভেদ। সাতবাহনদের শাসনকালের স্থায়িত্ব সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্ন সময়ের উল্লেখ আছে। কোনো কোনো পুরাণ অনুসারে 19 জন রাজা 300 বছর অন্ধ্র দেশে রাজত্ব করেছিলেন। আবার কিছু পুরাণে এই বংশে 30 জন রাজা 400 বছর রাজত্ব করেছিলেন বলে বলা হয়েছে। মৎস্য পুরাণ অনুসারে এই বংশ 460 বছর দাক্ষিণাত্যে রাজত্ব করেছিলেন। বায়ু পুরাণ অনুসারে এই বংশ 300 বছর রাজত্ব করেছিলেন। অপর একটি পুরাণ অনুসারে শিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি কানভ বংশের অবসান ঘটিয়েছিলেন। আমরা জানি যে তৃতীয় খ্রিস্টাব্দের মধ্যভাগে সাতবাহন বংশের অবসান ঘটে। যদি পুরাণ অনুসারে শিমুককে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ধরে নেওয়া হয়, তাহলে বায়ু পুরাণ অনুসারে এই বংশের রাজত্বকাল 300 বছর স্থায়ী হয়েছিল। সুতরাং কানভ বংশের পরে এই বংশের প্রতিষ্ঠা হয়েছিল এবং তৃতীয় খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত তা স্থায়ী হয়েছিল। এই মতবাদই অধিকভাবে গ্রহণযোগ্য। সমগ্র দাক্ষিণাত্য ব্যতীত মগধ ও উত্তর ভারতের কিয়দংশ সাতবাহন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সাতবাহনদের রাজনৈতিক গতিধারা। আগেই বললাম সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক এবং গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠান বা পৈঠান নগর ছিল তার রাজধানী। তিনি মগধের কানভ বংশের উচ্ছেদ করেছিলেন। তার মৃত্যুর পর তার ভ্রাতা কৃষ্ণ সিংহাসনে বসেন।
কৃষ্ণের পর প্রতিষ্ঠানের সিংহাসনে বসেন শিমুকের পুত্র প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের প্রথম শক্তিশালী রাজা। রাজ্য বিস্তার করে তিনি এই বংশের শক্তি এবং গৌরব বৃদ্ধি করেছিলেন। দাক্ষিণাত্যের পশ্চিমাঞ্চলের মারাঠা শাসকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে প্রথম সাতকর্ণী শক্তিশালী হয়ে উঠেছিলেন। পূর্ব মালব জয় করে উজ্জয়িনী নগরে তিনি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেন। সম্ভবত তিনি কলিঙ্গরাজ খারবেল কর্তৃক পরাজিত হন। তার মৃত্যুর পর শক জাতি সাতবাহন রাজ্যের কিয়দংশ অধিকার করে নেয়, ফলে সাতবাহন বংশের শক্তি এবং গৌরব সাময়িকভাবে অন্তর্হিত হয়। বিদেশি জাতির আক্রমণ। সাতকর্ণী মৃত্যুর পর তার মহিষী নায়নিকা, বেদশ্রী ও শক্তিশ্রী নামক নাবালক দুই পুত্রের অভিভাবিকা রূপে কিছুদিন শাসনকার্য পরিচালনা করেন। কিন্তু এই সময়ে সাতবাহনদের পল্লব, কুষাণ, শক প্রভৃতি বিদেশি আক্রমণকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হয়। এই সকল বিদেশি জাতিগুলির আক্রমণের ফলে সাতবাহন রাজ্যের আয়তন সংকুচিত হয়ে পড়ে, তা পূর্বেই বললাম, এবং উত্তর পশ্চিম ভারতের উপকূলে অবস্থিত এই রাজ্যের কিছু অংশ বিদেশি শত্রুদের হস্তগত হয়। এই সকল বিদেশি জাতিগুলির ক্রমাগত আক্রমণে শুধু সাতবাহন রাজ্যই নয়, সমগ্র দক্ষিণ ভারত একটি সংকটপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। বিদেশি জাতিগুলির আক্রমণের ফলে যখন সাতবাহন রাজ্য তথা সমগ্র দাক্ষিণাত্য বিপন্ন হয়ে পড়েছিল, সেই সময় সৌভাগ্যবশত সাতবাহন বংশে গৌতমীপুত্র সাতকর্ণী নামক পরাক্রান্ত নরপতির আবির্ভাব হয়। গৌতমীপুত্র সাতকর্ণীর রাজত্বকাল ছিল 106 খ্রিস্টাব্দ থেকে 131 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তার সম্বন্ধে নাসিক প্রশস্তিতে অনেক মূল্যবান তথ্য লেখা রয়েছে। গৌতমীপুত্র সাতকর্ণীর মৃত্যুর 19 বছর পরে তার মাতা নাসিক প্রশস্তি রচনা করেন। বিভিন্ন সূত্র থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর পরিচয় পাই। সেগুলির মধ্যে হিউয়েনসানের বিবরণী, পুরাণ এবং যোগালথেম্বিতে প্রাপ্ত মুদ্রাও উল্লেখযোগ্য। নাসিক প্রশস্তিতে তিনি তার পুত্রের অতীত কীর্তিকাহিনী স্মরণ এবং লিপিবদ্ধ করেছিলেন। বন্ধুরা, গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওতে সমস্ত সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। পরবর্তী শক্তিশালী সাতবাহন রাজা। গৌতমীপুত্র সাতকর্ণীর মৃত্যুর পর তার পুত্র পুলুয়ামী সিংহাসনে বসেন। উজ্জয়িনীর শক মহাক্ষত্র রুদ্রদামনের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। এতৎসত্ত্বেও এই রাজবংশ দুটির মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার অবসান হয়নি। রুদ্রদামনের কাছে সম্ভবত 2 বার পরাজিত হয়ে তিনি রাজ্যের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হন। এই বংশের শেষ পরাক্রান্ত নরপতি ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী। রুদ্রদামনের উত্তরাধিকারীকে পরাজিত করে তিনি হৃত রাজ্যাংশ পুনরুদ্ধার করেন এবং বংশের নষ্ট গৌরব ফিরিয়ে আনেন। মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে তার সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়। তার সময় সাতবাহনগণ নৌশক্তি গড়ে তুলেছিলেন। যজ্ঞশ্রীর মৃত্যুর পর থেকেই সাতবাহন বংশের পতন শুরু হয়। তার মৃত্যু হয়েছিল 194 খ্রিস্টাব্দে। অবশেষে আভির, ইক্ষাক্ষু, পল্লব, বাকাটক ইত্যাদি শক্তির আক্রমণে খ্রিস্টীয় 3য় শতকে সাতবাহন সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। সাতবাহনদের সমাজ, শাসন, ধর্ম ও ভাষা। সাতবাহন রাজ্য ছিল সম্ভবত মাতৃতান্ত্রিক। কোনো কোনো সাতবাহন রাজা মায়ের নামে পরিচয় দিতেন, যেমন গৌতমীপুত্র সাতকর্ণী। মেয়েরা অবশ্য সিংহাসনের অধিকারী ছিলেন না। ধর্মশাস্ত্রে নির্দিষ্ট রাজকর্তব্য পালনে সাতবাহন রাজারা ছিলেন তৎপর। শাসনতান্ত্রিক কাঠামোয় রাজাই ছিলেন সর্বোচ্চ। তার নিচে ছিলেন মহাভোজ এবং সেনাপতি নামে কর্মচারী।
সাতবাহন রাজারা নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করতেন এবং কৃষ্ণ ও বাসুদেবের পূজারী ছিলেন। বৌদ্ধ ধর্ম তাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। সাতবাহন রাজ্যে সরকারি ভাষা হল প্রাকৃত। সাতবাহন শিলালিপিগুলি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় লেখা। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আলোচনায় গৌতমীপুত্র শাতকর্ণীর জীবনী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটিও ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।